আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপেল মাহমুদ। আজকে আমরা খোলা কথা নিয়ে আসছি আমাদের প্রয়াত নেতা বিএনপির সাবেক মহাসচিব জননেতা ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের বনানীর বাসায় আমরা কথা বলতে আসছি ওনার সহধর্মিণী মিসেস সালাম তালুকদার এবং ওনার মেয়ে সালিমা তালুকদার আরুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি, আমি ভালো আছি ইনশাআল্লাহ। আপনারাও ভালো? জি, আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমার প্রশ্ন, দীর্ঘদিন আমাদের প্রয়াত নেতা ডক্টর ব্যারিস্টার সালাম তালুকদার ছিলেন আমাদের বিএনপির মহাসচিব। দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনার অনেক ত্যাগ প্রতীক্ষার কারণেই উনি এত বড় নেতা হইতে পেরেছিলেন। উনি এত জনপ্রিয় হওয়ার পেছনে আপনার কাছে কি মনে হয় সবচেয়ে মূল কারণটা কি মনে হয় আপনার কাছে? এত মানুষের এত জনপ্রিয়তা কিভাবে হয়েছিল উনার? উনি মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতেন এবং উনি এমনি উপর থেকে কিন্তু উনাকে খুব মনে হইতো যে খুব রাশভারী মানুষ। কিন্তু ভিতরটা খুব নরম এবং প্রত্যেকের সাথেই উনি একদম নিজের হয়ে মিশে যাইতেন আরকি। আর সবাইকে যে যার অবস্থান থেকে আসতো সেইটা সে সবসময় উনি মনে রাখতেন আরকি। আপনার তো উনার রাজনৈতিক জীবনে অনেক আ ত্যাগ প্রতীক্ষা আছে। আপনার সমস্যা হয়নি? উনি রাজনীতির জন্য সারাদিন বাইরে থাকতেন, মেক্সিমাম সময় বাসার বাইরে থাকতে হয়েছে। সেক্ষেত্রে বিরক্ত হন নাই কখনো? কিনা পারিবারিক জীবনে আমাদের কনজুগাল লাইফে আমরা একে অন্যের সাথে খুবই ভালো আমাদের সম্পর্ক ছিল। কাজেই সেই জন্য আমি কষ্ট মনে করি নাই। জি, তার মানে আপনার সহযোগিতায় উনি রাজনীতিতে এতটা পথ পাড়ি দিয়ে এসেছিলেন এবং এত জনপ্রিয়তা অর্জন করেছেন। এখানে আপনার একটা বড় ভূমিকা আছে। ধন্যবাদ আপনাকে। আপনার কয় ছেলে-মেয়ে? আমার ১ মেয়ে। উনি জি, সালিমা তালুকদার। আরো জি, রাজনীতিতে কি আপনার মেয়েকেও এখন আনার জন্য আপনারা জি। আমি 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 আমার মেয়েকে এ বুঝিয়েছি এবং অ্যা এলাকার সমস্ত জনগণের চাওয়ার জন্যই আমি পরে ডিসিশন নিছি যে আমার মেয়েকে আমি রাজনীতিতে নামাবো এবং এইজন্য আমার সবার কাছে আমার একটাই অনুরোধ সকলের কাছে যারা রাজনীতির একদম উপরে লেভেলে আছেন এবং নিচ পর্যন্ত প্রতিটি মানুষের কাছে আমার একটাই আবদার এবং এটা আমার দাবি আমার মেয়েকে নমিনেশন দেন আপনারা। আপনারা জরিপ করেন, আপনারা খোঁজ খবর নেন। আমার মেয়ে কোন পজিশনে আছে, কি পজিশনে আছে সেটা বিচার করে আপনারা আগায়ে যান। জি, এবং ইনশাআল্লাহ আমি মনে করি আল্লাহর রহমতে আপনারা ডিসিশন দিলে ডিসিশন আপনাদের ভুল হবে না। এবং আমার মেয়ে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে আসবে আল্লাহর রহমতে। জি। আপনাকে ১ম এ আমি অভিনন্দন জানাচ্ছি। একজন মায়ের আশীর্বাদ নিয়ে আপনি রাজনীতিতে পদার্পণ করছেন। তো আপনি একজন নারী হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে যে সংরক্ষিত আসন ছাড়া ডিরেক্ট আ রাজনীতিতে এসে আপনার মানসিকভাবে আপনি কতটুকু প্রস্তুত? বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম আপনাকে। ধন্যবাদ। যে প্রশ্ন যেটা করেছেন, একজন এরকম বিশাল একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি আমার বাবা ছিলেন। সে রাজনীতিবিদ এবং রাজনীতিবিদের বাইরেও যদি কোনো কিছু থেকে থাকেন, আমি সবসময় তাকে আখ্যায়িত করি যে হি ওয়াজ নট অনলি আ পলিটিশিয়ান বাট হি ওয়াজ আ পলিটিক্যাল ইনস্টিটিউশন যেখানে পলিটিক্যাল ব্যক্তির সে কারিগর ছিলেন তৈরি করার। তো এইটা আমার একেবারে ফ্রম মাই ভেরি চাইল্ডহুড একদম ছোট বয়স থেকে আমি যখন আমার বয়স ৩.৫ বছর, ২ হাতে ২ আমার বড় চাচির হাসে বাচ্চা থাকতো আমার ২ হাতে। আমি 79 এ তখনই আমার বাবার ক্যানভাস করেছি। আমার ভাই, তোমার ভাই, সালাম ভাই, সালাম ভাই। যেই জিনিসগুলো আমার vividly সবসময় মনে পড়ে এবং আরেকটা জিনিসও মনে পড়ে যে তখন চিকা মারা হতো আলকাতরা দিয়ে। তো আলকাতরা একবার মাখিয়ে ফেলেছিলাম। আমার মা সারাদিন পরে ক্যানভাস করে এসে ওই শীতের সন্ধ্যায় আমাকে মানে ধোয়াতে হয়েছিল আরকি। তো এই জিনিসগুলো আমার সবসময় মনে হয় এবং আ তারপর থেকে তো এর অ্যাকচুয়ালি এই বাউন্ডারির মধ্যে পলিটিক্যাল বাউন্ডারির মধ্যেই কিন্তু আমাদের বেড়ে ওঠা। তো যার কারণে
এই জিনিসটা আসলে কিভাবে, কখন, কিভাবে আমার শিরা উপশিরায় ঢুকে গেছে আমি জানি না। এবং অনেক ছোট বয়স থেকে অনেক ধরনের কথা আমার বাবার তখন ওই ক্রান্তি লগ্নে, বিএনপির ওই ক্রান্তি লগ্নে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি যখন ইন্তেকাল করলেন তারপরে কিন্তু দলটি অসম্ভব একটা ক্রান্তি লগ্নে গিয়েছে। এবং ওই সময় আমার vividly মনে আছে, ছোট থাকলেও আমি মনে আছে যে আমার বাবা সারাক্ষণ একটা বিচলিত অবস্থায় থাকতেন এবং সারাক্ষণ প্রেসিডেন্ট সাহেবের কথা বলতেন। আমাদের খাবার টেবিলে বলেন, রাতে বলেন, তখন ফোন ছিল অ্যানালগ ফোন, এবং অ্যানালগ ফোনও সবার বাড়িতে, বাড়িতে ছিল তাও না। এবং ওই ফোনের মাধ্যমে সারাদিন যে এই দলটাকে কিভাবে আবার সুগঠিত করা যায়, কেমনে করে সংগঠনটাকে শক্ত করা যায়, কেমন করে আবার পুনরায় যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেভাবে কাজ শুরু করেছিলেন সেই লিনিয়েজটা ধরে, সেই ধারাটা ধরে কিভাবে দলকে আরো সামনে এগিয়ে নেওয়া যায়, এটাই কিন্তু ছিল আমাদের ঘরের ভেতরের কথা। তো ওইটা থেকে বেড়ে ওঠা, ওই ওই জিনিসটাকে আমরা লালিত করা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এবং জিয়া পরিবারের, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান দেশনায়ক, উনাদের যে আদর্শ এটা সারাক্ষণ সর্বসময় আমাদের পরিবারে কিন্তু চর্চা হয়েছিল, হয়ে আসছে এবং হচ্ছে এখন পর্যন্ত। তো আমি সংরক্ষিত আসন, আমি না একবারে আমি ডিরেক্ট ইলেকশন। আমার বাবার মেয়ে হিসাবে আমার মনে হয় না যে আমার সংরক্ষিত আসনে আমার করা উচিত। এবং আমি এই পাবলিক ম্যাস, পাবলিক সেন্টিমেন্ট এবং তারা যে চাওয়াটা এটা আজকে থেকে না, বহু বছর থেকে আসলে অনেকেই চেয়ে আসছিলেন যে আমি কেন যাচ্ছি না? আমি কেন? আমাকে তারা চায়। তো গত কয়েক বছর থেকেই স্পেশালি স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমল থেকে ২০২২ সনের একদম মানে একদম শেষ থেকে আরকি আমাকে আমার এলাকা থেকে বলা হচ্ছিল, "আপনি কেন আসেন না?" তা আমি তখন আসলে দেখছিলাম যে হচ্ছেটা কি, কি হচ্ছে? তো ইন দ্য মিনওয়াইল আমি গ্রাউন্ড ওয়ার্ক কিছু আমি করে আসছিলাম এবং আমি সেন্ট্রালেও অনেক সময় অনেক বড়, বড় রাজনীতিবিদদের সাথে বসে কথা বলা, কেমনে করা যায়? তখন আসলে সবাই আমরা একটা মানে নানান রকমের, নানান ধরনের কথা এবং নানান রকমের Restriction. পরিস্থিতির রেস্ট্রিক্টেড একটা এনভায়রনমেন্ট এর মধ্যে আমরা আসলে থাকছিলাম। আমরা কে কতটুক কোথায় কতটুক কথা বলতে হবে সেটাও কিন্তু আমাদের গার্ডেড ওয়েতে কথা বলতে হতো। তো ইন আ ওয়ে তারপরেও আমাদের একটা চিন্তাধারা ছিল এবং আমার ভিতরে চেতনা শক্তিতে আমার সবসময় এই চিন্তাধারা আমাকে তাড়িত করেছে যে না, দেশে ভালো কিছু আসা দরকার আছে। আমাদের এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। দেশে ভালো রাজনীতি, সুষ্ঠু রাজনীতি পরিপূর্ণভাবে যে জাতীয়তাবাদীতে যে বিশ্বাস, আমাদের বিএনপির রাজনীতি যে জাতীয়তাবাদীতে বিশ্বাসী এবং পুনরায় একদম পরিপূর্ণভাবে গণতন্ত্রতে যে বিশ্বাসী, এই জিনিস আমাদেরকে সবসময় আমাদেরকে ত্বরান্বিত করে এবং করেছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। সেই কারণে আমার ওভাবে আসা। এবং আমি যাওয়ার পরে আপনারা জরিপ করে দেখতে পারেন যে আমার এলাকায় আমার মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের কন্যা হিসাবে একমাত্র আ ঔরসজাত উত্তরসূরি হিসাবে আমাকে কিভাবে তারা নিচ্ছে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা মিরাকল আমি বলব। এবং এত সাদরে তারা আমাকে গ্রহণ করছে এবং এত ম্যাস লেভেলে আমি এত তাড়াতাড়ি আসলে তাদের সাথে মিশে গেছি। আমি আমার প্রিয় সরিষাবাড়ির জনগণকে সেইজন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমার একান্ত দোয়া এবং শুভনা কামনা তাদের জানাই। দীর্ঘ একটা গ্যাপ রাজনীতিতে, সেক্ষেত্রে এক হলো আওয়ামী সরকার ক্ষমতায় ছিল দীর্ঘদিন একচেটিয়া ভাবে, নির্বাচনবিহীন বলা যায়, এবং অবৈধ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় ছিল। সে দীর্ঘ একটা গ্যাপ বিএনপি এলাকায় কাজ করতে পারেনি। ইভেন আপনি নিজেও এলাকার সাথে অনেক দিনের একটা গ্যাপ ছিল। যদি দলের কোনো নেতারাই সেই সময় কাজ করার সুযোগ পায় নাই, সেটা আপনার জন্য একটা কি পয়েন্ট যে না আসলে কেউই তো সুযোগ পায়নি। সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে এতদিনের রাজনীতির গ্যাপ, বিএনপির যে একটা অবস্থা ছিল, কিছুদিন আপনি গিয়েছেন, জনগণের বিএনপির প্রতি আস্থা কিরকম এখন? আগের চেয়ে বেড়েছে কিনা?
আপনার কিছু লোকদের সাথে কথা বলেছেন। ইতিমধ্যে আপনি এলাকায় গিয়েছেন। আপনি আশাবাদী কি বিএনপি কি আগের থেকে ভালো পজিশনে আছে? আচ্ছা, আমি একটু পিছনে যাব আপনার এই প্রশ্নে। সেটা হচ্ছে যে আমার বাবার ইন্তেকালের পরে আমার মা কিন্তু ২০০১ সনে আসলে সে কাজ করেছিল। তো যাই হোক ওখানে আমার আপন বড় চাচাতো ভাই আ উনি ওখানে আ পরবর্তীতে ইলেকশন করেছেন এবং উনি মন্ত্রীও ছিলেন বিএনপির ক্যাবিনেটে। তারপরে উনি ছেড়ে দেওয়ার পরে ২০০৬ সনে আমার মা had been nominated এবং সে সুন্দর মতন কাজও করছিল। তারপরে দুর্ভাগ্যক্রমে 111 হয়। যার কারণে আমাদেরকে সবকিছু একদম ইলেকশনের আগ দিয়ে আমাদেরকে ফেরত আসতে হয় এবং যেই দিন যাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, উনি যাওয়ার ঠিক এক্সাক্টলি আগের দিন রাত্রে আমার এখনো মনে আছে ২:৩০ বাজে। তখন ম্যাডাম নিজেই ফোন দিয়ে বলেছেন যে, "আসা হয়তোবা হচ্ছে না। আপনারাও র‍্যাপ আপ করে যত দ্রুত সম্ভব" আমার মাকে বললেন যে, "আপনারা চলে আসেন। কারণ দেশের অবস্থা ভালো না।" তো আমরা যাই হোক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলে আমাদের এরকম চলে আসা। তো একেবারে যে বললে ভুল হবে যে আমরা যাইনি এবং করিনি এবং সংশ্লিষ্টতা রাখিনি লোকজনের সাথে, এটা অ্যাকচুয়ালি একটা ভুল কথা। তারপরে তো 111 এর পরে এটা আমাদেরকে মনে হয় আর বাড়তি করে বলার কিছু নেই যে কি অবস্থায় আসলে দেশ গিয়েছে গত ১৫.৫ বছর থেকে। তো ওই সময় কোনো ব্যক্তি কোনোভাবেই কোনো জায়গায় কাজ করতে পারেননি। যার মামলা নিয়ে যার অবস্থানে সে ছিলেন, এইটাই আমি বলতে পারি এবং ওই সময় আমি যদি বলি যে না আমরাও এটার বাইরে, সেটা কিন্তু না। ফ্যাসিস্ট সরকার আমলে ডক্টর মুরাদ দ্বারা আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার feudal property had been seized and having the correct documents given to my another uncle, late Abdul Rashid Talukdar, and to my father, late Barrister Abdul Salam Talukdar. Having the documents, we still could not revive our property till today. So এটা আনফরচুনেট আমাদের। তো আমরা যে ক্ষয়ক্ষতি হয় নাই তা না এবং নানান ধরনের হুমকির মাঝেও কিন্তু আমরা তখনও ছিলাম, আমরা এখনো আছি। তো হয়তোবা ইনশাআল্লাহ আল্লাহ যবে কিসমতে রাখবে সেটা আমরা রিভাইভ করব ইনশাআল্লাহ। আর তাছাড়া এই জিনিসটা আ বিগত যে ১৫ বছরে যে জামালপুর সরিষাবাড়ি ৪ এর যে জনগণরা আসেনি সেটাও কিন্তু ভুল। এসেছে, কথা হয়েছে, কথা বলেছি। বারবার আমাদেরকে বলেছে, "আপনি আসেন।" তখন আসলে আসার কোনো অবস্থা বেসিক্যালি ছিল না। তো যার ফলে আমি ২০২৩ এর এন্ড থেকে ২০২৪ ফ্যাসিস্ট সরকারের একদম শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি কিছু না কিছু ইসেতে ছিলাম এবং আমি জোর গলায় বলতে পারি জুন, জুলাই, অগাস্ট আন্দোলনে ছিলাম আমি রাস্তায়। জি। তো তারপর থেকেই আসলে আমার আরো এলাকার লোকজনের আসা আনাগোনা বেড়ে যায় এবং তাদের কাছ থেকে আমি শুনছিলাম যে 5th of August এর পরে আসলে কি হচ্ছে ওই জায়গায়। তো I was in a bewilderment because এটা হবার কথা ছিল না। অনেক কিছুই যা হয়েছে। তো যার কারণে চাচ্ছে তো why not? লাইক তারা যখন জনগণ চায় তখন এটা আমাদেরও একটা নৈতিক দায়িত্বের উপরে পড়ে। Being the daughter of my late father ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, এটা আমার উপরে বর্তায় এবং সেন্ট্রাল থেকেও অনেক মুরুব্বি আমাকে বলেছে মা, কেউ বলেছে মা কিংবা কেউ বলেছে হয়তোবা যে চাচ্চু, কেউ বলেছে আঙ্কেল, কেউ বলেছে বোন যে, "আপনি যান, আপনি যান, আপনি কাজ করেন। জনগণ আপনাকে চাচ্ছে।" তা আমি না গেলে আসলে এই জিনিসটা বুঝতে পারতাম না। I couldn't have had fathom that এই অবস্থায় আমাকে আসলে মানুষ চাচ্ছে এবং আমি অবশ্যই আল্লাহর কাছে শুকরগুজার করি এই ব্যাপারে যে আমার মা আমাকে হাতে ধরে নামিয়ে দিয়েছেন এবং আমার মাকে দেখলে মানুষ এখনো পাগল হয়। এখনো দৌড়ে আসে। খাস করে যে আমাদের যে মহিলা মেয়েদের ভোটার যারা আছে, এটা আনবিলিভেবল। এটা না দেখলে কেউ চোখে বিশ্বাস করবে না। বিএনপি একটা
সাংঘাতিকভাবে গণতন্ত্র বিশ্বাসী একটা দল এবং আমিও সেই ঠিক পদর্পণেই আছি এবং এখন আমি বেসিক্যালি একদম জনাব তারেক রহমানের যে ৩১ দফা নিয়ে আমি বিপুলভাবে একদম ম্যাস ওয়েতে আমি কাজ করছি ইনশাআল্লাহ। এটাতে আমারও একটা ন্যারেটিভ খুব শীঘ্রই ইনশাআল্লাহ বের হয়ে যাবে। আমি আপনাদেরকে হাতে অবশ্যই এটা দিব। আর আমি কায়মনে চাই যে ঐক্যবদ্ধর কোনো বিকল্প নেই এবং ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আমরা যারা আছি মাঠে, ময়দানে এবং তৃণমূলে এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের লিডার ওইদিন বলে দিয়েছেন আমাদেরকে যে যারা ক্যান্ডিডেট আছে কি কি করণীয়, কি কি বর্জনীয়। এক চুল পরিমাণ আমি এদিক থেকে ওই দিক হব না এবং হইও নি ইনশাআল্লাহ এবং ভবিষ্যতেও হব না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা আমি তৃণমূলভাবে যেইভাবে পৌঁছানো দরকার আমি আপ্রাণ আমার চেষ্টা করে যাচ্ছি। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা এবং আমার জনগণ জাস্ট এটাই খালি বলেছে যে আপনি নমিনেশনটা খালি নিয়ে আসেন, আমরা উপহার দিব আপনাকে সেই সিট, জামালপুর ৪ সরিষাবাড়ি। যদি আপনি নমিনেশন পান এবং আল্লাহর রহমতে আপনি পাশ করেন, তাহলে আপনার এলাকার জন্য সবচেয়ে কোন জিনিসটা আপনি প্রায়োরিটি বেসিসে কাজ করবেন? যে কাজটা আমার করা উচিত মনে হচ্ছে? জি, আমার ১ম যে আমি প্রায়োরিটি দিব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার কিসমত রাঙায় নমিনেশনের মাধ্যমে এবং জেতার মধ্যে, আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমি ফার্স্ট থিং যেটা করব সেটা হচ্ছে আমি মাদক নিরাময় এই জিনিসটা আমি করব। অনলাইন জুয়া এবং এটার যে সাথে এটা যে রিহ্যাব সেন্টার এটা কিন্তু নেই আমাদের ওখানে। যেটাতে যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র যুব সমাজই না, অনেক বয়স্ক মানুষরাও এইটা থেকে পরিত্রাণ পেতে চেয়েও পারছে না বিকজ দেয়ার ইজ নো রিহ্যাব সেন্টার। এটা আমি দেখলাম এবং নারীদের উপরে এবং শিক্ষা যে খাত আছে যেটা এখানে বলা হয়েছে ৩১ দফায়, এটার উপরে আমি প্রচন্ড পরিমাণ জোর দিব এবং সবচাইতে বড় কথা ৩১ দফার যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড লাভড মাইসেলফ যেটা যে মাদেরকে যে একটা ভাতা দেওয়া হবে যারা 24/7 কাজ করে, যারা কোনো রিওয়ার্ড পায় না অ্যাকচুয়ালি মানে ফ্যামিলি থেকে, তাদের জন্য যে একটা কার্ড সিস্টেম করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তাকে আমি আমার সরিষাবাড়ির জনগণ থেকে হতে এবং আমি অসম্ভব সাধুবাদ জানাচ্ছি এবং অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এগুলো নিয়ে আমি ৩১ দফার অবকাঠামো নিয়ে ইনশাআল্লাহ বিএনপি পাওয়ারে আসলে জানেন তো দেশ গড়বে এবং দেশ গড়ার কাঠামো এটা একটা। এটা নিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ। তরুণ ভোটারদেরকে আপনি কিভাবে টানবেন? তরুণ ভোটারদেরকে আমার যেটা হচ্ছে যে জেন জি যেটা বলে আরকি, ওনাদের কাছে আমি ফার্স্ট থিং গিয়ে বলি, "আপনারা জেন জি, আমি আলফা।" তো ওরা এটাতে খুশি হয়ে যায় এবং obviously কথাবার্তা শুনলে পরে স্পেশালি they are আলহামদুলিল্লাহ well intelligent boys and girls are over there. এরা ভবিষ্যৎ, they are bright, they have bright future. এই সমস্ত নেতা ইনশাআল্লাহ আমাদের এই জেনারেশনের উচিত তাদেরকে টেনে ইনশাআল্লাহ একদম ভালো সুপথে নিয়ে সোজা পথে রেখে দুর্নীতি মুক্ত এই যে চাঁদাবাজি, লুটতারাজি এইটার বাইরেও যে মানুষ ভালো মতন পড়ালেখা করে যে এগিয়ে দলের মধ্যে যারা এরা যোগদান করবে, এটা অবশ্যই একটা বিএনপির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ আমি মনে করি। এবং আমরা সবসময় তাদেরকে থাকবো। স্বয়ং আল্লাহ তাআলা ভুল করলে পরে আল্লাহ তাআলা মাফ করে। বাচ্চারা ভুল করবে, তাদেরকে আরো কাছে টেনে এনে আমাদেরকে বলতে হবে। তবে রাগের মাধ্যমে না, বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে। সর্বশেষে আপনি আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার ভোটাররা তো দে আর জুয়েল ফর মি। এরা আমাদের একেকটা নক্ষত্র আমি বলব। এবং ধানের শীষের তো কোনো বিকল্প নেই। এটা সবাই জানে। বিগত বছরগুলোতে দেখে এসেছে। তবে মানুষ চেঞ্জ চায় এইটা আমি বুঝেছি আমার মাঠে নেমে, তৃণমূলে নেমে, মাঠকর্মীদের সাথে গিয়ে উঠে বসে
মানুষ চেঞ্জ চায়। মানুষ হামকি-দামকি এখন আর পছন্দ করে না। মানুষ সুন্দর ভাষার কথা অ্যাকচুয়ালি চায় এবং মানুষদেরকে চায় এবং আমার প্রাণপ্রিয় সরিষাবাড়ির বাসী আমার বাবাকে যেভাবে ভালোবেসেছেন, সেই জায়গা থেকে আমি বলতে চাই আমার বাবার যেন এতটুকুনও যদি আমি করে থাকতে পারি, আমি মনে করব যে উনারা আমাকে অবশ্যই ওভাবে আমাকে গ্রহণ করবেন, করছেন অলরেডি এবং আমারকে যেভাবে সহযোগিতা করছেন আপনারা, আমি চাইবো ভবিষ্যতে আমি যদি সত্যিকার অর্থে আপনাদের এই সিট আমি যদি ইনশাআল্লাহ উপহার দিতে পারি আমার দলকে, আপনারা সর্বসময় আমাকে গাইড করে যাবেন। আমি আপনাদের কথা শুনবো, আপনারা আমাদের কথা শুনবেন। এটা সবসময় ইন্টার রিলেটেড হবে আমাদের সমস্ত আ কথাবার্তা এবং আমাদের মিটিং এবং আমি একটা জিনিস সবসময় বলে দিয়েছি আমার প্রাণপ্রিয় সরিষাবাড়ির বাসীর কাছে যে, আমার কাছে আসতে হলে কোনো ভায়া দিয়ে আসতে হবে না কিংবা কারো মাধ্যমে আসতে হবে না। তারা আমাকে রাত ২ টাতেও ফোন দিচ্ছে। এতটুক আস্থা আমি এটুক বলতে পারি যে আমি অলরেডি তাদের মনের ভিতরে ঢুকে গিয়েছি। being the daughter of my late ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। ধন্যবাদ আমার প্রাণপ্রিয় সরিষাবাসীকে। অনেক দোয়া আপনাদের জন্য সবসময় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে এবং শুভকামনা আপনাদের সকলের জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে অনেক ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন। না, আর আপনার জন্য শুভকামনা। আপনি এমন একজন মাতা যিনি তার মেয়েকে রাজনীতিতে নিজ হাতে নিয়ে এসেছেন। আপনাদের জন্য শুভকামনা রইলো। আমার দেখা আমার হবে ইনশাআল্লাহ। আমার শেষে একটাই কথা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমার এটাই আমার আবদার এবং আমার দাবি যে আপনি জরিপ করেন, আপনার লোক দিয়ে খোঁজ খবর নেন, আপনার নানাবিধ সুযোগ আছে। সবকিছু করে তারপরে আমার দাবি আপনার কাছে যে আমার মেয়েকে আপনি নমিনেশন দিবেন। ওর বাবার কথা চিন্তা করে ওকে নমিনেশন দেন। ইনশাল্লাহ আপনাদের ক্ষতি হবে না ভালো ছাড়া। ইনশাল্লাহ ভালো হবে এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য আমি দোয়া করি। আপনি দুনিয়ার ভিতরে যত বড়, বড় পলিটিশিয়ান আছেন তাদের লাইনে যেন আপনি আসতে পারেন এবং সবাই যেন দেখতে পারে। এটাই আমি আমার শেষ দোয়া আপনার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক আমরা এখন শুনেছি প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের সহধর্মিণী ওনার কথা শুনেছি, ওনার মেয়ের কথা শুনেছি। ব্যারিস্টার সালাউদ্দিনের সহধর্মিণী ওনার একমাত্র কন্যাকে জনগণের জন্য ওনার স্বামীকে জনগণের জন্য দিয়েছিলেন। এখন ওনার একমাত্র কন্যাকে জনগণের সামনে সেবার জন্য উনি এগিয়ে দিতে চাচ্ছেন। আপনাদের সকলকে ধন্যবাদ।